পশ্চিমবঙ্গের রাজনীতির কথা ভাবলে গত এক দশকে যা ঘটেছে তা এক কথার নাটকীয়। যেটাকে একসময় লাল দুর্গ বলা হতো, সেখানে এখন সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক লড়াই চলছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কিভাবে মিডিয়ার বিবর্তন এই বিরাট পরিবর্তনের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করল। আচ্ছা, এই টাইমলাইনটার দিকে একবার তাকানো যাক। দেখুন, প্রত্যেকটা তারিখ যেন এক একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। প্রথমে সেই ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূলের আসা, আর তারপর ২০১৯-এ বিজেপির একরকম আশ্চর্যজনক উত্থান, একেবারে প্রধান বিরোধী শক্তি হিসেবে। এই যে পালা বদলগুলো, এগুলো রাজ্যের ক্ষমতার মানচিত্রটাই যেন পুরোপুরি নতুন করে এঁকে দিয়েছে। তো প্রশ্নটা খুবই সহজ, তাই না? যে এত বড় একটা বদল, এর পেছনে কারণটা ঠিক কি? কিন্তু উত্তরটা জানেন বেশ জটিল। এটা শুধু রাজনৈতিক কৌশল বা কোনো নেতার ক্যারিশমার ব্যাপার নয়। এর পেছনে আরো অনেক গভীর একটা কারণ লুকিয়ে আছে, আর সেই কারণটা খুঁজে বের করাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। ওকে, তাহলে চলুন এই যে ক্ষমতার পালাবদল, এর প্রেক্ষাপটটা একটু ভালো করে বোঝা যাক। আর তার জন্য আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে, সেই সময়ে যখন পশ্চিমবঙ্গের লাল দুর্গ ছিল একেবারে অটুট। ৩ দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু একটা বেশ চেনা পথেই চলছিল। বামফ্রন্ট, বিশেষ করে সিপিআইএম এর শাসনটা দাঁড়িয়েছিল মূলত দুটো জিনিসের ওপর: এক, ভূমি সংস্কার, আর দুই, তাদের গরিব দরদি নীতি। গ্রামীণ বাংলায় তাদের সংগঠন এতটাই শক্তিশালী ছিল যে ভাবা হতো এই ভিত ভাঙা প্রায় অসম্ভব। কিন্তু এখানেই প্রথম ফাটলটা ধরল। সিঙ্গুর আর নন্দীগ্রামের ঘটনাগুলো বলা যায় বাম ফ্রন্টের সেই শক্ত ভিতটাকে একেবারে নাড়িয়ে দিল। শিল্পায়নের যে চেষ্টা, সেটাই তাদের বহুদিনের সমর্থক কৃষকদের থেকে তাদের দূরে সরিয়ে দিল। আর এই ঘটনায় কিন্তু এক নতুন রাজনৈতিক শক্তির জন্য দরজাটা খুলে দিয়েছিল। তো বামফ্রন্টের পতনের পর যে লড়াইটা শুরু হলো, সেটা ছিল পুরনো আর নতুন কৌশলের লড়াই। তৃণমূল আর বিজেপি দুজনেরই ক্ষমতা দখলের পদ্ধতি ছিল একদম আলাদা। চলুন এবার দেখি যে মূল পার্থক্যটা ঠিক কোথায় ছিল। দেখুন, একদিকে সিপিআইএম ভরসা রেখেছিল তাদের সেই পুরনো প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর, আর অন্যদিকে তৃণমূল ঠিক এর উল্টোটা করল। তারা সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করল। মমতা ব্যানার্জি যে জনমুখী প্রকল্পগুলো, যেমন ধরুন কন্যাশ্রী বা সবুজ সাথী, এগুলো কিন্তু ভোটারদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। আর তৃণমূলের এই জনমুখী কৌশলের ফল সেটা দেখা যায় এই সংখ্যাটায়, ২১৩। ভাবুন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির এত আগ্রাসী ডিজিটাল প্রচার ছিল, তারপরেও তৃণমূল এই বিশাল সংখ্যক আসন জিতে প্রমাণ করে দেয় যে তাদের কৌশলটাই সফল হয়েছে এবং রাজ্যে তারাই আসল শক্তি। তাহলে চলুন আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফেরা যাক। এই যে এত বড় রাজনৈতিক পরিবর্তন, এর পেছনে আসল অনুঘটকটা কি ছিল? উত্তরটা হলো বদলে যাওয়া মিডিয়া জগৎ। হ্যাঁ, এটাই ছিল আসল গেম চেঞ্জার। আসল কথাটা হলো, দলগুলো কি বলছে বা কি প্রতিশ্রুতি দিচ্ছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল তারা কিভাবে সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই যে পলিটিক্যাল কমিউনিকেশন বা রাজনৈতিক যোগাযোগের পদ্ধতি, এইটাই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ভাগ্য নির্ধারণ করতে শুরু করল। একটু ভাবুন তো সে সময়ের কথা, যখন রাজনৈতিক বার্তাগুলো মাত্র কয়েকটা শক্তিশালী মাধ্যমের হাতেই ছিল। প্রভাবশালী সংবাদপত্র, সরকারি টিভি চ্যানেল আর বড় বড় জনসভা, এইগুলোই ছিল মানুষের কাছে পৌঁছানোর রাস্তা। আর তথ্যের প্রবাহটা ছিল পুরোপুরি একমুখী, উপর থেকে নিচে। কিন্তু তারপর এলো ডিজিটাল বিপ্লব, আর সবকিছু একেবারে বদলে গেল। এখন তো প্রায় সবার হাতেই স্মার্টফোন, ২৪ ঘন্টার নিউজ চ্যানেল, আর তার সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো। এগুলো তথ্যের প্রবাহকে আর একমুখী রাখেনি। এখন বার্তা অনেক বেশি দ্রুত, আর সবচেয়ে বড় কথা, সরাসরি ভোটারদের কাছে পৌঁছে যায়। তো এই যে নতুন একটা ডিজিটাল রণক্ষেত্র তৈরি হলো, এখানে টিকে থাকতে হলে তো রাজনৈতিক দলগুলোকেও তাদের কৌশল বদলাতে হবে, তাই না? চলুন এবার দেখি তারা কিভাবে এই নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিল। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে বিজেপি, তাদের কৌশলকে বলা যেতে পারে ডিজিটাল পাওয়ার হাউস। তারা তাদের শক্তিশালী আইটি সেল ব্যবহার করে ডিজিটাল দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
ভোটারদের ডেটা বিশ্লেষণ করে মাইক্রো টার্গেটিং করছে, মানে একেবারে নির্দিষ্ট বার্তা নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কি করল? তারা দিদিকে বলর মতো ক্যাম্পেইনের মাধ্যমে ডিজিটাল মাধ্যমকে তাদের সেই তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জুড়ে দিল। আর সিপিআইএম, তারা এই পরিবর্তনের সঙ্গে ঠিক তাল মেলাতে পারল না। তাদের সেই পুরনো দিনের ওপর থেকে নিচে বার্তা দেওয়ার ধরনটা সোশ্যাল মিডিয়ার এই নতুন দ্বিমুখী যোগাযোগের যুগে একরকম অচল হয়ে পড়ল। আর উদ্ধৃতিটা দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। এটা প্রমাণ করে দেয় যে এখনকার দিনে নির্বাচন শুধু আর মাঠে ময়দানে লড়া হয় না, তার চেয়েও বড় বা বলা যায় সমান গুরুত্বপূর্ণ যুদ্ধটা হয় অনলাইনে, আমাদের সবার মোবাইলের স্ক্রিনে। তাহলে এখনকার রাজনৈতিক প্রচারের ব্লুপ্রিন্টটা কি? বলতে পারেন এটা দুটো সহজ ধাপে কাজ করে। ধাপ 1, এমন কন্টেন্ট তৈরি করা, মানে ধরুন হ্যাশট্যাগ, মিম বা ছোট ভিডিও, যা খুব সহজে ভাইরাল হয়ে যাবে। আর ধাপ 2, অনলাইন প্ল্যাটফর্ম যেমন লাইভ স্ট্রিম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে সেই বার্তা ছড়িয়ে দেওয়া আর সমর্থকদের একজোট করা। এটাই এখনকার নতুন নিয়ম। কিন্তু এই যে নতুন ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা, এর প্রভাব কিন্তু শুধু নির্বাচনেই সীমাবদ্ধ থাকছে না। এর কিছু সামাজিক পরিণতিও আছে, যা বেশ গুরুতর। চলুন এবার সেই দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। হ্যাঁ, এই ডিজিটাল যুদ্ধের কিন্তু একটা অন্ধকার দিকও আছে, যেমন ব্যাপক হারে ভুল তথ্য বা ফেক নিউজ ছড়ানো। এর ফলে সমাজের রাজনৈতিক মেরুকরণ বাড়ছে, তৈরি হচ্ছে ইকো চেম্বার। সাইবার যুদ্ধ আর অনলাইন ট্রোলিং তো আছেই, এমনকি সাংবাদিক বা সমাজকর্মীদেরও টার্গেট করে হেনস্থা করা হচ্ছে। আর প্রায় সব বড় দলই একে অপরের বিরুদ্ধে এইসব অভিযোগ আনে। আর দেখুন প্রযুক্তি নিজেই কিভাবে এই বিভেদকে আরও বাড়িয়ে তুলছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো এক ধরনের ফিল্টার বাবল তৈরি করে, মানে এগুলো আমাদের শুধু সেই জিনিসগুলোই দেখায় যা আমাদের আগের বিশ্বাসকে আরও মজবুত করে। ফলে আমরা নিজেদের মতের বাইরের কোনো কিছু আর দেখতে বা শুনতেই পাই না। আর এতেই তৃণমূলপন্থী আর বিজেপিপন্থী এই দুই গোষ্ঠীর মধ্যে বিভেদটা আরও তীব্র হয়ে উঠছে। তাহলে সবশেষে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে, যখন রাজনীতি একটা পুরোদস্তুর মিডিয়া যুদ্ধে পরিণত হয়, তখন আসলে জেতেটা কে? গণতন্ত্রের কি হয়? সাধারণ মানুষের স্বার্থের কি হয়? এই মিডিয়া যুদ্ধের আসল বিজয়ী কে? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে।